সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সাথে প্ল্যান্ট প্যাথোলজি বিষয়টি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা প্ল্যান্ট ফিজিওলজি অ্যান্ড প্ল্যান্ট নিউট্রিশন বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা ক্যাম্প চক্রটা তোমাদের পড়িয়েছিলাম। তোমরা পড়াশোনা কি করেছ? আশা করছি তোমরা পড়াশোনা করছো। যাদের কাছে বই নাই তারা বই অন্যের কাছ থেকে জোগাড় করে কিংবা মেসেঞ্জারে ছবি নিয়ে পড়াশোনাটা করবে, কারণ কলেজ খুলে গেলে কিন্তু তোমাদের ক্লাসের তেমন অপেক্ষা আর থাকবে না। তোমাদের কিন্তু পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে পরীক্ষার ডেট দিয়ে দেবে, ঠিক আছে? এর জন্য তোমাদের পড়াশোনাটা কিন্তু পাশাপাশি করে যেতে হবে। তো আজকে আমরা বললাম যে প্ল্যান্ট প্যাথোলজি এই কোর্সটি নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে 4টি অধ্যায় শেষ করেছি। আমি মিতু তরফদারকে দেখতে পাচ্ছি। আলাইকুম আসসালাম। তো অধ্যায় 5-এ আজকে আমরা কিছুটা আলোচনা করব। তোমাদের কাছে প্ল্যান্ট প্যাথোলজি বইটা যদি কাছে থাকে তাহলে বইটা বের করো, আর যদি বই না থাকে তাহলে তোমরা আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শুনবে। অধ্যায় 5-এ আছে হচ্ছে পোষক উদ্ভিদে প্যাথোজেনের আক্রমণ। পোষক উদ্ভিদে প্যাথোজেনের আক্রমণ, পোষককে প্যাথোজেনকে এগুলো নিয়ে আমরা বিশদ আলোচনা করেছি আগে, তাই না? তাহলে পোষককে আক্রমণ করবে কে? প্যাথোজেন। তাহলে পোষককে আক্রমণ করার জন্য তাকে কিছু রাসায়নিক অস্ত্র প্রয়োগ করতে হয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো অধ্যায় 5-এর মূল বিষয়বস্তু হচ্ছে পোষক উদ্ভিদে প্যাথোজেনের আক্রমণ এবং প্যাথোজেনের রাসায়নিক অস্ত্র। প্যাথোজেনের রাসায়নিক অস্ত্র কোনগুলো? সেগুলো হচ্ছে টক্সিন, এনজাইম, বৃদ্ধি নিয়ন্ত্রক, এগুলো। তাছাড়াও যান্ত্রিক বল প্রয়োগের মাধ্যমেও প্যাথোজেন পোষককে আক্রমণ করতে পারে, ঠিক আছে? হ্যাঁ, মারুফ তালুকদার, সিফাত, মিতু, তোমরা ক্লাস দেখছো, সবাই আশা করছি ভালো আছো। তো আবার বলছি যে আমরা প্ল্যান্ট প্যাথোলজির অধ্যায় 5 নিয়ে আলোচনা করছি। তো অধ্যায় 5-এ আমরা যাচ্ছি। আমার বইয়ের হচ্ছে 91 পেজে আমরা আছি। তো টক্সিন নিয়ে আমরা আলোচনা আজকে করব। তো প্রথমে আমরা আসি যে এই পোষক ত্বকের এবং এর কোষ প্রাচীরের গঠন। যে পোষককে প্যাথোজেন আক্রমণ করবে, তাহলে যখন আক্রমণ করে তখন তাকে কতগুলো ধাপ অতিক্রম করে যেতে হয়। কারণ আমরা জানি যে পোষকের যে ত্বকের যে আবরণ, এগুলো বেশ একটা কোষ প্রাচীর দিয়ে ঘেরা থাকে, তাই না? এগুলো তো আমরা জানি। এবং উদ্ভিদ এই কোষ প্রাচীরকে আক্রমণ করে তার ভিতরে প্রবেশ করে, এবং ভিতরে প্রবেশ করে সে বিভিন্ন ধরনের রাসায়নিক অস্ত্র প্রয়োগ করে বা কিংবা যান্ত্রিক বল প্রয়োগ করে পোষককে আক্রমণ করে থাকে, ঠিক আছে? এবং পোষকের যে প্রোটোপ্লাজম আছে, এই প্রোটোপ্লাজমের মধ্যে প্যাথোজেনের খাদ্য জমা থাকে। সুতরাং প্যাথোজেনকে ত্বকীয় কোষ প্রাচীর এবং বাইরের বাধা অতিক্রম করে তাকে এই খাদ্যের কাছে পৌঁছাতে হয়। তাহলে উদ্ভিদের যে অঙ্গ আছে, বায়বীয় অঙ্গ, বিশেষ করে তার যে কচি অংশ, পাতার ত্বকীয় যে কোষের বাইরের দিকের অংশ, এগুলো সাধারণত আমরা জানি বিভিন্ন ধরনের মোম এবং কিউটিনযুক্ত কিউটিকল দ্বারা ঘেরা থাকে। আমরা কিউটিকলের নাম জানি, তাই না? তাহলে এই কিউটিকলের বাইরের দিকে কি আছে? একাধিক স্তর আছে, যা মোম জাতীয় দৃঢ় এবং নিষ্ক্রিয় পদার্থ দিয়ে ঘেরা থাকে। এছাড়াও সেলুলোজ ল্যামেলা, প্যাকটিন ল্যামেলা, এগুলোর কথা আমরা জানি, এবং এগুলো সেলুলোজ স্তর থাকে এবং এগুলো বেশ স্থিতিস্থাপক কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর অভ্যন্তরের দিকে কি থাকে? যেমন ধরো লিপিড থাকে, তাই না? প্রোটিন থাকে, এই সমস্ত পদার্থের সমন্বয়ে গঠিত। তাহলে প্যাথোজেনকে কি করতে হবে? এই যে লিপিড, তারপরে তোমার সেলুলোজ, এই যে আবরণগুলো আছে, এগুলোকে ভেদ করে এগুলোকে বিগলিত করতে হয়। বিগলিত না করতে পারলে প্যাথোজেন এই প্রোটোপ্লাজমের ভিতরে প্রবেশও করতে পারে না এবং খাদ্য সে ওখান থেকে নিতে পারে না। সেজন্য পোষকও কী করে?
এই যখন নাকি প্যাথোজেন পোষককে আক্রমণ করে তখন পোষকও কিন্তু একটা রোধ তৈরি করার চেষ্টা করে, অর্থাৎ আক্রমণ প্রতিহত করার চেষ্টা করে। তাহলে এর ফলে কী হয়, পোষক এবং প্যাথোজেনের মধ্যে একটা বিশাল একটা যুদ্ধ শুরু হয়, একটা ফাইটিং হয় এবং এদের মধ্যে একটা ক্রিয়া শুরু হয় এবং এই আন্তঃক্রিয়ার ফলে পোষক এবং প্যাথোজেনের মধ্যে একটা দ্বৈত লড়াই শুরু হয়। ঠিক আছে, তাহলে পোষককে পরাজিত যদি করতে পারে কে? প্যাথোজেন। তাহলে পোষককে যদি প্যাথোজেন পরাজিত করতে পারে তাহলে সে কী করতে পারবে? সে সেখানে রোগ সৃষ্টি করবে। ঠিক আছে, তাহলে বলতেছি যে সুতরাং পোষকদের অনুপ্রবেশ এবং বেঁচে থাকা, তার সংক্রমণ, তার বৃদ্ধি, এই সমস্ত জন্য প্যাথোজেন কী করে? সে দুভাবে কাজ করে। একটা হচ্ছে সে রাসায়নিক অস্ত্র প্রয়োগ করে, আরেকটা হচ্ছে সে যান্ত্রিক বল প্রয়োগ করে। তাহলে ইংরেজিতে বলা হয় কেমিক্যাল উইপন্স, আরেকটা হচ্ছে মেকানিক্যাল ফোর্স। তাহলে এই রাসায়নিক অস্ত্রের মধ্যে আমরা কিছুক্ষণ আগে বললাম যে এই কিউটিক্যাল, কোষ প্রাচীর, কোষ ঝিল্লি ইত্যাদিকে বিগলিত করার জন্য পোষকের শারীরবৃত্তীয় কাজে বিঘ্ন সৃষ্টির জন্য প্যাথোজেন কী করে? বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক পদার্থ নিঃসৃত করে। তাহলে এই জৈব রাসায়নিক পদার্থগুলো কী? যেমন টক্সিন, এনজাইম, বিভিন্ন ধরনের গ্রোথ রেগুলেটর বা বৃদ্ধি নিয়ন্ত্রক, এগুলো প্রয়োগ করে থাকে। তাহলে রাসায়নিক অস্ত্রগুলো সম্পর্কে আমাদের কিছুটা ধারণা হলো। তাহলে 3টা রাসায়নিক অস্ত্র সম্পর্কে আমরা নাম শুনলাম। একটা হচ্ছে টক্সিন, 2 হচ্ছে এনজাইম, 3 হচ্ছে বৃদ্ধি নিয়ন্ত্রক। আর যান্ত্রিক বল প্রয়োগের মাধ্যমেও সে কী করে? যে কখনো কখনো প্যাথোজেন কিছু যান্ত্রিক বল প্রয়োগ করে এর কিউটিক্যাল, ত্বকীয় কোষ প্রাচীর ভেদ করে পোষক দেহে প্রবেশ করে এবং সে বৃদ্ধি পায়। তাহলে এই যে রাসায়নিক অস্ত্রগুলোর কথা আমরা নাম বললাম, কি বলছি বলো তো দেখি? ফাহমিদা চৈতি, অনিন্দিতা রাহা, যে টক্সিন নিঃসৃত করে থাকে, এনজাইম নিঃসৃত করে থাকে, বিভিন্ন ধরনের বৃদ্ধি নিয়ন্ত্রক নিঃসৃত করে থাকে, বিভিন্ন ধরনের শর্করা নিঃসৃত করে থাকে। ঠিক আছে, তো এর মধ্যে তোমাদের জন্য তোমাদের সিলেবাসে যে পড়াটা আছে সেটা হচ্ছে টক্সিন, আর মাস্টার্স লেভেলে বাকিগুলো তোমাদের পড়তে হবে। তো আজকে আমরা এই টক্সিন নিয়ে আলোচনা করব। তাহলে এই টক্সিন নিয়ে আলোচনা করার প্রথমে আমাদের টক্সিনটা কি সেটা আমাদের জানতে হবে, তাই না? তাহলে একজন বিজ্ঞানীর কথা আমরা সবসময় জানি, প্যাথোলজিস্ট জি.এন. অ্যাগ্রিওস। নাম শুনেছ? কি নাম বলছি? জি.এন. অ্যাগ্রিওস। বইয়ে তিনি একটা সংজ্ঞা দিয়েছেন টক্সিনের সংজ্ঞা। আমরা সংজ্ঞাটা যদি বলি যে উনি কী বলছেন, যে অণুজীব কর্তৃক সৃষ্ট যৌগ যা উদ্ভিদ ও প্রাণীর জন্য বিষাক্ত, পয়জনাস, তাকে টক্সিন বলে। তাহলে আবার বলছি, অণুজীব কর্তৃক সৃষ্ট যৌগ যা উদ্ভিদ ও প্রাণীর জন্য বিষাক্ত তাকেই টক্সিন বলে। খুব সংক্ষিপ্ত কিন্তু সংজ্ঞাটা, কিন্তু এর গভীরতা বিশাল। হ্যাঁ, আরেকজন বিজ্ঞানী লুডোইক, তিনিও একটা সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন যে টক্সিন হলো অণুজীব এবং পোষক কমপ্লেক্সের দ্বারা সৃষ্ট জৈব রাসায়নিক পদার্থ যা জীবিত পোষকের প্রোটোপ্লাস্টের উপর ক্রিয়া করে রোগ সৃষ্টি করে বা রোগ লক্ষণ সৃষ্টি করে। তাহলে এ হচ্ছে বিজ্ঞানীদের সংজ্ঞা, দুইজন বিজ্ঞানীর প্যাথোলজিস্টের সংজ্ঞা আমরা বললাম। ঠিক আছে, তাহলে সুতরাং আমরা বলতেই পারি যে টক্সিন হচ্ছে এক ধরনের বিষাক্ত পদার্থ, তাই না? যা অল্প মাত্রায় উদ্ভিদের রোগ ঘটায় এবং ছত্রাক, ব্যাকটেরিয়া এরা সাধারণত টক্সিন নিঃসৃত করে এবং উদ্ভিদের রোগ সৃষ্টি করে থাকে। তাহলে কতগুলো টক্সিন আছে? সুনির্দিষ্ট টক্সিন, আবার কিছু আছে অনির্দিষ্ট টক্সিন। আমরা এগুলো নিয়ে কিছুক্ষণের মধ্যে আলোচনায় চলে যাব। সুতরাং টক্সিন অপেক্ষাকৃত ক্ষুদ্র অণু উচ্চতর জীবের উপর ক্ষতিকর প্রভাব এবং রোগ সৃষ্টি করে। তাহলে টক্সিন গঠনগত দিক থেকে বলছে যে অনেকটা অ্যান্টিবায়োটিক্সের অনুরূপ হলেও কার্যগত দিক থেকে এদের মধ্যে পার্থক্য রয়েছে। এবং টক্সিন কী করে? কোষ ঝিল্লির ভেদ্যতা নষ্ট করে, এবং সূক্ষ্মভাবে বিপাকীয় ও শারীরবৃত্তীয় কাজে ব্যাঘাত সৃষ্টি করে। কিন্তু এনজাইমের ন্যায় কোষ প্রাচীর বিগলিত করে আক্রান্ত উদ্ভিদের গঠনগত অবিচ্ছেদ্যতা নষ্ট করে না। ঠিক আছে, তাহলে টক্সিন সম্পর্কে আমাদের কিছুটা ধারণা হলো। এর সংজ্ঞা দুজন প্যাথোলজিস্টের সংজ্ঞা আমরা বলছি। এখন আসি টক্সিনের প্রকারভেদ। টক্সিনের প্রকারভেদ বলছে টক্সিনের উৎস, প্রকৃতি এবং এর স্বাতন্ত্র্য বা নির্দিষ্টতার উপর ভিত্তি করে একে ভাগ করা হয়েছে
যে টক্সিনের উৎস প্রকৃতির উপর ভিত্তি করে একে 3 ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে প্যাথোটক্সিন, 2 হচ্ছে ভিভোটক্সিন, 3 হচ্ছে ফাইটোটক্সিন। ঠিক আছে, আবার বলছি প্যাথোটক্সিন। 1 নম্বর হচ্ছে প্যাথোটক্সিন। তাহলে প্যাথোটক্সিনের সংজ্ঞাটা আমরা বইয়ের মধ্যে অনেক বড় করে আলোচনা করে দেওয়া আছে, আমরা কী করবো এটাকে সংক্ষিপ্ত করে আলোচনা করব। তাহলে আগে বলবো যে প্যাথোটক্সিনটা কী। তাহলে প্যাথোটক্সিনের সংজ্ঞা বইয়ের ভাষায় যেভাবে দেওয়া আছে, সাধারণত কোনো নির্দিষ্ট উদ্ভিদে প্যাথোজেন কর্তৃক নিঃসৃত যে পদার্থ কী করে বিশেষ রোগ লক্ষণ সৃষ্টি করে তাকেই বলা হয় প্যাথোটক্সিন। তাহলে আমরা প্যাথোটক্সিনের সংজ্ঞা পড়লাম। এবং তাহলে প্যাথোটক্সিনের উদাহরণ আমরা যদি বলি, প্যাথোটক্সিনের উদাহরণ দেখো, কয়েকটা উদাহরণ দেওয়া আছে আমার বইয়ের 94 পেজ, যাদের বই আছে বইটা বের করো 94 পেজে। তাহলে প্যাথোটক্সিনের উদাহরণ দেওয়া আছে যেমন ভিক্টোরিন, টি টক্সিন, ট্যাপটক্সিন, টেনটক্সিন। হ্যাঁ, তাহলে ভিক্টোরিনটা কোন উদ্ভিদের রোগ সৃষ্টি করে, সেটা হচ্ছে জবের ভিক্টোরিয়া ব্লাইট রোগে হেলমিনথোস্পোরিয়াম ভিক্টোরি নাম অনুসারে দেওয়া হয়েছে ভিক্টোরিন। আর টি টক্সিন যেটা, এটা ভুট্টার সাউদার্ন কর্ন লিফ ব্লাইট রোগে হেলমিনথোস্পোরিয়াম ম্যাডিস রেসি নিঃসৃত করে। ট্যাপটক্সিন যেটা, ট্যাপটক্সিন বা ওয়াইল্ড ফায়ার টক্সিন সাধারণত তামাকের ওয়াইল্ড ফায়ার রোগে সিউডোমোনাস সিরিঞ্জি নিঃসৃত করে। টেনটক্সিন আছে, এগুলো একটু কঠিন শব্দ, বই এগুলো উল্লেখ করা দেওয়া আছে, একটু এগুলো মুখস্থ করতে হবে। আর ভিভোটক্সিনের সংজ্ঞা দেওয়া আছে পোষক দেহে প্যাথোজেন বা পোষক অথবা উভয় কর্তৃক নিঃসৃত বা সৃষ্ট পদার্থ যা পোষক উদ্ভিদে রোগ সৃষ্টি করে তাকে বলা হয় কি ভিভোটক্সিন, তাই না? তাহলে এটা হচ্ছে 2 নম্বর। প্রথমে বলছিলাম প্যাথোটক্সিন, 2 হচ্ছে ভিভোটক্সিন। তাহলে ভিভোটক্সিনের উদাহরণ দেওয়া আছে যেমন পাইরিকুলারিন। পাইরিকুলারিনের বলছে যে ধানের ব্লাস্ট রোগে পাইরিকুলারিয়া অরাইজি কর্তৃক নিঃসৃত হয়। ঠিক আছে, আরেকটা হচ্ছে ফিউজেরিক অ্যাসিড, তুলা ও টমেটোর উইল্ট রোগে ফিউজেরিয়াম অক্সিপোরাম কর্তৃক নিঃসৃত হয়। তাহলে এজন্য এটার নাম হচ্ছে ফিউজেরিক অ্যাসিড। আর আরেকটা হচ্ছে ফাইটোটক্সিন। ফাইটোটক্সিনটা কি? প্যাথোজেন কর্তৃক নিঃসৃত কোনো যৌগ যদি উদ্ভিদের উপর বিষক্রিয়া করে তাহলে তাকে ফাইটোটক্সিন বলে। হ্যাঁ, উদাহরণ হিসেবে দেওয়া আছে অল্টারনেরিক অ্যাসিড। অল্টারনেরিক অ্যাসিডটার নাম তোমরা শুনেছ, যেমন টমেটোর ব্লাইট, অল্টারনেরিয়া নামটা কিন্তু তোমরা মাইকোলজি যখন পড়েছো তখন কিন্তু অনেক শুনেছ যে টমেটোর ব্লাইট রোগে অল্টারনেরিয়া সোলানি কর্তৃক নিঃসৃত হয়। ঠিক আছে, তা এই হচ্ছে 3 রকমের টক্সিনের বলছে যে উৎস ও প্রকৃতির উপর ভিত্তি করে এই 3 ভাগে ভাগ করে করা হয়েছে। কী বলছি বলো তো দেখি। 1 হচ্ছে প্যাথোটক্সিন, 2 হচ্ছে ভিভোটক্সিন, 3 হচ্ছে ফাইটোটক্সিন। এখন আরেকটা বলছে যে পোষক সুনির্দিষ্ট টক্সিন আর পোষক অনির্দিষ্ট টক্সিন। ইংরেজিতে বলে হোস্ট স্পেসিফিক, আর এটা হচ্ছে নন হোস্ট স্পেসিফিক টক্সিন। তাহলে প্রথমে আমরা পোষক অনির্দিষ্ট টক্সিন যেটা নন হোস্ট স্পেসিফিক, নন হোস্ট, সেটা হচ্ছে উদ্ভিদ রোগ সৃষ্টিকারী জীবাণু কর্তৃক সৃষ্ট যে সমস্ত বিষাক্ত পদার্থ যেগুলোকে আমরা টক্সিন বলে থাকি। হ্যাঁ, কেবল পোষক উদ্ভিদই রোগ সৃষ্টি করে না, অন্য কিছু অপোষক উদ্ভিদেরও রোগ সৃষ্টি করে থাকে। এই ধরনের টক্সিনকে বলা হয় অনির্দিষ্ট টক্সিন বা নন হোস্ট স্পেসিফিক টক্সিন। ঠিক আছে, শুধুমাত্র পোষক উদ্ভিদই রোগ সৃষ্টি করে না, কিছু অপোষক উদ্ভিদেও সে রোগ সৃষ্টি করে থাকে, সেজন্য এটাকে বলা হয় পোষক অনির্দিষ্ট টক্সিন। যেমন উদাহরণ হিসেবে বলা হয়েছে ফিউজেরিক অ্যাসিড। আমরা কিছুক্ষণ আগে ফিউজেরিক অ্যাসিডের কথা বলেছিলাম, তাই না? তাহলে ফিউজেরিক অ্যাসিড এর প্যাথোজেনের নাম হচ্ছে ফিউজেরিয়ামের বিভিন্ন প্রজাতি ও ভ্যারাইটি। পোষকের নাম, তাহলে এই ফিউজেরিক অ্যাসিড কোথায় আমরা পাবো? তুলা, টমেটো, কলা ইত্যাদি উদ্ভিদে। এবং রোগের নাম কি? উইল্ট রোগে। এই যেমন একটা চার্ট করে দেওয়া আছে, চার্টে এখানে অনেকগুলো দেওয়া আছে, আমরা এত বেশি দিব না, 2-1টা উদাহরণ দিব। ঠিক আছে, আমি ফিউজেরিক অ্যাসিডের কথা যেরকম বললাম, তা তোমার যেটা সুবিধা তুমি সেটাও দিতে পারো, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে পোষক অনির্দিষ্ট বা নন হোস্ট স্পেসিফিক টক্সিনের কথা আমি বললাম। এখন আসি পোষক সুনির্দিষ্ট টক্সিন বা হোস্ট স্পেসিফিক টক্সিন।
কোনো প্যাথোজেনিক জীবাণু যদি এমন টক্সিন সৃষ্টি করে যা নির্দিষ্ট শারীরতাত্ত্বিক মাত্রায় বা ঘনত্বে কেবল সুনির্দিষ্ট পোষকের প্রতি একটা নির্দিষ্ট পোষক নির্দিষ্ট হতে হবে, সেটাই হচ্ছে সুনির্দিষ্ট পোষকের প্রতি বিষাক্ত হয় এবং রোগ সৃষ্টি করে, কিন্তু অন্য পোষকের প্রতি বিষাক্ত নয়। আমরা যেমন নন হোস্ট স্পেসিফিকে বলছিলাম যে সে পোষককেও আক্রমণ করে, কিছু অপোষক উদ্ভিদেও রোগ সৃষ্টি করে, সেটা হচ্ছে অনির্দিষ্ট টক্সিন যেটা। আর পোষক সুনির্দিষ্ট যেটা একদম সুনির্দিষ্ট পোষক এসে আক্রমণ করে, কিন্তু অন্য কোনো উদ্ভিদে সে আক্রমণ এই টক্সিনটা নিঃসৃত করবে না, সেটাকে বলছে পোষক সুনির্দিষ্ট বা হোস্ট স্পেসিফিক টক্সিন। ঠিক আছে, তাহলে উদাহরণ হিসেবে বলা হয়েছে, দেখেন অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, এর মধ্যে বেশ কয়েকটা টক্সিনের নাম আমরা বলতে পারি, যেমন একে টক্সিন, এম টক্সিন, এটি টক্সিন, তাই না? তাহলে এতগুলো উদাহরণ দিব না, আর আগের মতো বলছি যে দু একটা উদাহরণ দিব। তাহলে একে টক্সিন কোনটা? আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে অল্টারনেরিয়ার কথা। অল্টারনেরিয়া যেটা নাকি পোষকের নাম হচ্ছে নাশপাতি হতে পারে, কমলা হতে পারে, তাই না? আর রোগের নাম হচ্ছে বিভিন্ন ধরনের স্পটস হয়ে থাকে। এম টক্সিন যেটা, এটাও অল্টারনেরিয়া উদ্ভিদ প্যাথোজেনের নাম, এটাও পোষক উদ্ভিদের নাম হচ্ছে আপেল, আর রোগের নাম হচ্ছে ব্লচ, রোগের নাম ব্লচ। তাহলে আমরা দুইটা টক্সিনের কথা বললাম, একে টক্সিন, এম টক্সিন, কোথায়? পোষক সুনির্দিষ্ট টক্সিনের ক্ষেত্রে। তাহলে এই হচ্ছে টক্সিনের প্রকারভেদের কথা আমরা এতক্ষণ আলোচনা করলাম। এখন আমরা আসি টক্সিনের ভূমিকা বা প্রভাব, যে উদ্ভিদে কি কি প্রভাব সৃষ্টি করে টক্সিন। বইয়ে 95 পেজ আছে, পেজের একদম শেষের দিকে দেখো টক্সিনের ভূমিকা বা ইফেক্ট অফ টক্সিনস, কি ধরনের প্রভাব সৃষ্টি করে থাকে উদ্ভিদে। যে স্বাভাবিক বৃদ্ধির জন্য উদ্ভিদ দেহে সুনির্দিষ্টভাবে নানা রকম বিপাক ক্রিয়া চলে, তাই না? তাহলে এ সকল বিপাক প্রক্রিয়ার কোনো একটি যদি ব্যাঘাত ঘটে, তাহলে তার শারীরবৃত্তীয় ক্রিয়ার কিন্তু অসুবিধা হয়ে থাকে, হবে না? তাহলে যদি এ সমস্ত স্বাভাবিক যে শারীরবৃত্তীয় ক্রিয়াগুলো আছে যদি ব্যাঘাত সৃষ্টি হয়, তাহলে কি হয়? তাতে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়ে থাকে। তোমাদের বইয়ে 10টা পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো আমরা উল্লেখ করে করে আলোচনা করব। যদিও বইতে একদম লাইন ধরে ধরে দেওয়া আছে, তবে আমি কিন্তু সেটা পয়েন্ট আউট করে তোমাকে বলতেছি। যেমন 1 নম্বরের যেটা আছে যে নানা রকম রোগ সৃষ্টি, আমি পয়েন্ট করে বলবো, নানা রকম রোগ সৃষ্টি করে। তাহলে উদ্ভিদ কি করে? উদ্ভিদ প্যাথোজেন কর্তৃক টক্সিন নিঃসরণের কারণে কি হয়? উদ্ভিদের নানা রকম রোগ সৃষ্টি হয়। 1 নম্বর গেল। 2 নম্বর কি করে? কোষের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। আমি এই পয়েন্টটা হেডলাইন করব। তাহলে হেডলাইনের পর এর বিস্তারটা কীভাবে করব? যে টক্সিন সরাসরি প্রোটোপ্লাজম ধ্বংস করে দিতে পারে অথবা কোষের মৃত্যু ঘটাতে পারে, এবং রোগ সৃষ্টিতে টক্সিনের ভূমিকা তাই বিশেষ উল্লেখযোগ্য। 2 নম্বর গেল। 3 নম্বরে আমরা বলবো যে হোস্ট, নন হোস্ট স্পেসিফিক এবং হোস্ট স্পেসিফিক টক্সিন কী করে? বিভিন্ন উদ্ভিদ বা প্রজাতির রোগ সৃষ্টি করে। তাহলে বলছে যে কোনো টক্সিন প্রোটোপ্লাজমের জন্য বিষাক্ত এবং বিভিন্ন পরিবারের উদ্ভিদের রোগ ঘটাতে পারে, যেমন নন হোস্ট স্পেসিফিক এবং হোস্ট স্পেসিফিক, আবার কতগুলো সুনির্দিষ্ট প্রজাতি বা ভ্যারাইটির রোগ সৃষ্টি করে থাকে। 3 নম্বর গেল। 4 নম্বর হচ্ছে রোগের তীব্রতা বৃদ্ধি করে। এটা হচ্ছে হেডলাইন করলাম, রোগের তীব্রতা বৃদ্ধি করে। তাহলে বিস্তারে আমরা কি লিখব? যে ছত্রাক ও ব্যাকটেরিয়া পোষক উদ্ভিদে এবং কালচার মাধ্যমেও কিন্তু টক্সিন সৃষ্টি করতে দেখা গেছে, এবং টক্সিন অত্যন্ত বিষাক্ত পদার্থ এবং অতি অল্প মাত্রায় কী করে? সে বেশ কার্যকর থাকে, এবং তবে এর মাত্রা যদি বেশি হয়ে যায় তাহলে রোগের তীব্রতা বৃদ্ধি পায়। 5 নম্বর বলছে, 5 নম্বরে আমরা হেডলাইন করব কোষ ঝিল্লির ভেদ্যতা বিনষ্ট করে। কী করে? কোষ ঝিল্লির ভেদ্যতা বিনষ্ট করে। তাহলে আমরা এর বিস্তারে কী লিখব? যে টক্সিন সাধারণত বিভিন্ন উদ্ভিদের পোষকের কোষ ঝিল্লির ভেদ্যতা বিনষ্ট করে, এবং এনজাইমের যে
ক্রিয়া আছে, এই ক্রিয়ায় বিঘ্ন ঘটায় এবং বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় কাজে কী করে, বাধার সৃষ্টি করে। এবং টক্সিন কী করে, সূক্ষ্মভাবে বিপাকীয় ও শারীরবৃত্তীয় কাজে ব্যাঘাত ঘটিয়ে বিভিন্ন ধরনের কী করে, রোগ সৃষ্টি করে এবং এনজাইমের নিয়ে কোষ প্রাচীর বিগলিত করে এবং আক্রান্ত উদ্ভিদের গঠনগত অবিচ্ছেদ্যতা কী করে, কোষ প্রাচীর বিগলিত করে, কিন্তু এনজাইমের মতো অবিচ্ছেদ্যতা নষ্ট করে না। এনজাইম আরও খারাপ কাজ করে। কিছু কিছু 5-6 নম্বরে আমরা যাই। 6 নম্বরে বলছে অ্যান্টি মেটাবোলাইট সৃষ্টি করে। হেডলাইনটা লিখব অ্যান্টি মেটাবোলাইট সৃষ্টি করে। তাহলে বিস্তারে আমরা লিখব যে কিছু কিছু টক্সিন কী করে, উদ্ভিদে বিভিন্ন ধরনের অ্যান্টি মেটাবোলাইট সৃষ্টি করে, যার ফলে কী হয়, বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে। যেমন উদাহরণ হিসেবে ট্যাব টক্সিন, TAB টক্সিন, ট্যাব টক্সিনের কথা বলা হয়েছে। এবং 7 নম্বরে বলছে যে কোষের আয়নিক ভারসাম্য নষ্ট করে। তাহলে বিস্তারে আমরা লিখব যে কোষঝিল্লির ভেদ্যতার পরিবর্তনের ফলে কোষের আয়নিক ভারসাম্য নষ্ট হয় এবং এর ফলে কোষের শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো ভীষণভাবে বিঘ্নিত হয় এবং কোষের মৃত্যু পর্যন্তও ঘটতে পারে। ঠিক আছে, এখন 8 নম্বরে যাই। 8 নম্বরে যে পয়েন্ট, সেটার পয়েন্ট হেডলাইনটা কী লিখব, সেটা হচ্ছে পোষক দেহের জৈব রাসায়নিক বিক্রিয়ার ব্যাঘাত ঘটায়। পোষক দেহের জৈব রাসায়নিক বিক্রিয়ার ব্যাঘাত ঘটায়। তাহলে বিস্তারে কী লিখব, যে অনেক সময় টক্সিন কী করে, এনজাইমের সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে সে কী করে, বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এদেরকে নিষ্ক্রিয় করে ফেলতে পারে, ফলে পোষক দেহের জৈব রাসায়নিক বিক্রিয়ার ব্যাঘাত ঘটে এবং রোগ সৃষ্টি হয়। 9 নম্বরে কী লিখবো আমরা, 9 নম্বরে লিখবো হচ্ছে ক্ষত সৃষ্টি করে। 9 নম্বরে আমরা কী লিখবো, ক্ষত সৃষ্টি করে। তাহলে কিছু টক্সিন কী করে, কোষ ঝিল্লিতে এবং ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, কোষ ঝিল্লি এগুলোতে বিভিন্ন ধরনের ক্ষত সৃষ্টি করে এবং ক্ষত সৃষ্টি করার ফলে কি হয়, উদ্ভিদের রোগ সৃষ্টি করে। এবং 10 নম্বর শেষ পয়েন্ট যেটা, এটা হচ্ছে প্রোটিন সংশ্লেষণে, প্রোটিন সিনথেসিসে বাধা সৃষ্টি করে। তাহলে কি করে, আমরা বিস্তারে কি লিখব, যে কোনো টক্সিন, অ্যামাইনো অ্যাসিড এবং প্রোটিন সংশ্লেষণে বাধা প্রদান করে এবং কখনো কখনো এরা কী করে, উদ্ভিদের আয়ন পরিশোষণেও বাধা সৃষ্টি করে। এবং এর কতগুলো টক্সিন এর প্রভাবে কী করে, যে উদ্ভিদের যে প্রোটিন সিনথেসিস বা অ্যামাইনো অ্যাসিড যে সংশ্লেষণ, সেটাতে বাধা সৃষ্টি করে। এই হচ্ছে টক্সিনের প্রভাবের কথা বললাম। এই প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট। এতক্ষণ ধরে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে ইফেক্ট অফ টক্সিনস বা টক্সিনের প্রভাব, যেটা এই প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট, সেটা ভালো করে পড়বে। এখন আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে নন হোস্ট স্পেসিফিক টক্সিনের অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, সেগুলো টিকা আকারে আসে। যেমন আমরা কিছুক্ষণ আগে ট্যাব টক্সিনের কথা বলেছি, পাইরিকুলারিনের কথা বলেছি। এগুলো কিন্তু তোমাদের বইয়ে 96 পেজে, দেখো 96-97 পেজে এগুলো দেওয়া আছে। এই ধরো টিকা দিয়ে দিল ট্যাব টক্সিন, তাহলে ট্যাব টক্সিনটা কি, এবং যদি পারো এর রাসায়নিক গঠন সহ বর্ণনা যদি দাও তাহলে ভালো হয়। তাহলে আমি সবগুলো আলোচনা করব না, 2-1টা আলোচনা করব, ঠিক আছে। যেমন ট্যাব টক্সিনের কথা যদি বলি, যে ট্যাব টক্সিনের কথা বলছে যে সর্বপ্রথম জানা গিয়েছিল যে সিউডোমোনাস সিরিঞ্জি, যেমন এটা টোবাকো অর্থাৎ তামাকের ওয়াইল্ড ফায়ার রোগ সৃষ্টি করে থাকে। এবং এই রোগে ট্যাব টক্সিন নিঃসৃত, ওয়াইল্ড ফায়ার রোগে ট্যাব টক্সিন নিঃসৃত হয়ে থাকে, এটা তোমাদের মনে রাখতে হবে। এবং বর্তমানে এই ব্যাকটেরিয়ার অনেক প্যাথোজেনিক ভ্যারাইটি, যেমন বিন, সয়াবিন, উট, ভুট্টা, কফি ইত্যাদি অনেক উদ্ভিদেও রোগ সৃষ্টি করে এবং এরা আক্রান্ত উদ্ভিদের পাতায় কী করে, হলুদ বলয়যুক্ত পচনশীল দাগ সৃষ্টি করে। এজন্য এটাকে বলে ওয়াইল্ড ফায়ার টক্সিন, ওয়াইল্ড ফায়ার। পরীক্ষামূলকভাবে দেখা গেছে যে এই টক্সিন বিভিন্ন জাতের উদ্ভিদের রোগ ঘটিয়ে থাকে এবং এই ধরনের টক্সিনকে বলা হয়ে থাকে নন হোস্ট স্পেসিফিক। আমরা নন হোস্ট স্পেসিফিক কেন বলছি, আগেই কিন্তু সংজ্ঞাটা বলছিলাম। এবং ট্যাব টক্সিন একটি ডাইপেপটাইড যা অ্যামাইনো অ্যাসিড
থ্রিওনিন ও ট্যাপটক্সিনের সমন্বয়ে গঠিত। এই টক্সিনটি গ্লুটামিক সিনথেটেজ এনজাইমকে কী করে, নিষ্ক্রিয় করে দেয়, ফলে গ্লুটামিনের ঘাটতি দেখা দেয় এবং প্রোটিন সংশ্লেষণে ব্যাহত হয়। ফলে পোষক ব্যাকটেরিয়াকে প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে এবং সালোক সংশ্লেষণের হার কী হয়, কমে যায়। ফলে প্রথমে কী হয়, সালোক সংশ্লেষণের হার যদি কমে যায় তাহলে কোন রোগ দেখা দিবে বলো তো দেখি? তাহলে প্রথমে কী হবে, ক্লোরোসিস দেখা দিবে এবং পরে পচন দেখা দেয় এবং এটা এক ধরনের প্যাথোটক্সিন। ঠিক আছে, তাহলে নন হোস্ট স্পেসিফিকের মধ্যে আমরা একটা টক্সিনের কথা বললাম, যেটা হচ্ছে ট্যাবটক্সিন, TABTOXIN, এবং এটা কোন উদ্ভিদের হয়ে থাকে সেটা আমরা ভিন্ন ধরনের রোগের পোষকের কথা বললাম, যেমন তামাক, তাই না, ওট, সয়াবিন, ভুট্টা, কফি, এই সমস্ত রোগ উদ্ভিদের রোগ হয়ে থাকে। ও রোগটার নাম কি, ওয়াইল্ড ফায়ার, তাই না। আরেকটা রোগের কথা বলছি, টক্সিনের কথা বলা যায়, সেটা হচ্ছে পাইরিকুলারিন। তাহলে পাইরিকুলারিয়া অরাইজি, ধানের একটা রোগ হয়ে থাকে, ধানের ব্লাস্ট ডিজিজ। তাহলে ধানের ব্লাস্ট রোগ সৃষ্টিকারী ছত্রাকের প্যাথোজেনের নাম হচ্ছে পাইরিকুলারিয়া অরাইজি। এই টক্সিন নিশ্চিত করে এবং কালচার মাধ্যমেও দেখা গেছে যে এই টক্সিন নিশ্চিত হয় এবং ধান গাছে প্রয়োগ করলে কি হয়, সে ব্লাস্ট ডিজিজ রোগ সৃষ্টি করে থাকে। এছাড়া আরও ফিউজেরিক আছে, টেন টক্সিন আছে, অল্টারনেরিক আছে, এগুলো তোমরা একটু পড়ে নিবে। আর হোস্ট স্পেসিফিক টক্সিন 98 পেজ, মারুফ তালুকদার, অনিন্দিতা, তোমরা বই বের করেছে কিনা, 98 পেজে দেখো এখানে হোস্ট স্পেসিফিক টক্সিন আছে। হোস্ট স্পেসিফিক টক্সিনের মধ্যে বিভিন্ন ধরনের টক্সিনের নাম আছে, যেমন ভিক্টোরিন বা HV টক্সিন, পেয়েছ? ভিক্টোরিন যেটা জব গাছের ভিক্টোরিয়া ব্লাইট রোগ সৃষ্টি করে, প্যাথোজেনের নাম হচ্ছে হেলমিনথোস্পোরিয়াম ভিক্টোরি। এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, একটু কঠিন লাগলেও কিছু করার নাই। আবার বলছি, জব গাছের, যেটা আমরা ওট গাছ বলেছি, তাই না, জব গাছের ভিক্টোরিয়া ব্লাইট রোগ সৃষ্টিকারী ছত্রাক প্যাথোজেনের নাম কি বলছি বলো মারুফ? হেলমিনথোস্পোরিয়াম ভিক্টোরি, তাই না। এই জন্য এই টক্সিনের নাম দেওয়া হয়েছে ভিক্টোরিন। তাহলে এই ভিক্টোরিন টক্সিন নিশ্চিত করে থাকে এবং এই ছত্রাক কী করে,